আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার কাছে সবথেকে দামি এবং মূল্যবান কোন জিনিসটা? অনেকেরই হয়তো উত্তর হবে আমার সন্তান, কিংবা অর্থ, গাড়ি, বাড়ি, বাবা, মা, স্বামী, স্ত্রী, অনেক ধরনের উত্তরই আসতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় সবথেকে মূল্যবান এবং শ্রেষ্ঠ উপহার কিংবা নিয়ামত হচ্ছে সুস্থতা। কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে এই প্রিয় বাবা, মা, সন্তান, গাড়ি, বাড়ি কোনো কিছুই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, অনেকে আমাকে অনেক জায়গায় খুঁজেছেন আমার কি হয়েছে, কেন আমি ভিডিও দেইনি বা কেন অন্য ভিডিওগুলোকে হাইড করে রেখেছিলাম। এই সবগুলো প্রশ্নের উত্তর দিব, পুরো ভিডিওতে সঙ্গে থাকেন, ইনশাল্লাহ জানতে পারবেন। আর আজকে আমি রোজা রেখেছি, তাই রোজা রেখে আমার হাজব্যান্ড যেহেতু 5 ওয়াক্ত নামাজই মসজিদে পড়ে, তো ওনার সঙ্গে বায়না করেছিলাম যে আমাকেও নিয়ে চলো, আমিও নামাজটা মসজিদে পড়তে চাই। তো এই সুন্দর মসজিদটা আমাদের বাড়ির পাশেই আছে, জেএলটিতে। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর মহিলাদের নামাজের খুব সুন্দর ব্যবস্থা আছে, আলাদা রাস্তা আছে যেখানে পুরুষের আনাগোনা নেই। তো এই এরিয়াতে যত মহিলা থাকে সবাই মোটামুটি 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করার চেষ্টা করে, আমি দেখেছি। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, বাইরে প্রচুর গরম পড়েছে। আজকে কিছু রান্নাও করব, রান্নার মধ্যে থাকবে মাশরুম, চিকেন। তো মাশরুমটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য একটা বাটিতে 1 চামচের মতো আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা পানি দিয়ে মাশরুমগুলোকে প্রথমে এই আটা পানিতে ভালো করে পরিষ্কার করে নেব। মাশরুম কিন্তু একটি সুন্নতি খাবার, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাশরুম খেতেন। আর মাশরুম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যেহেতু এটা আমিষ জাতীয় খাবারের মধ্যে পড়ে, অন্যান্য যে আমিষ জাতীয় খাবার আছে তার তুলনায় এটা কিন্তু শারীরিক যে ক্ষতিটা আছে, যেমন গরুর মাংস খেলে যতটা ক্ষতি হয়, সেই তুলনায় যদি আপনি মাশরুম খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। আর মাশরুমগুলোকে আমি এই পানিতে ভালো করে ধুয়ে নেব, যেমন হচ্ছে এটাকে এই পানিতে ধুয়ে নিলে খুব সুন্দর করে পরিষ্কার হবে। মাশরুমে যে দাগ আছে বা ছোট ছোট ময়লা আছে, এগুলো কিন্তু সত্যি চলে যাবে মনে হচ্ছে। আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি এটা অন্য একটা জায়গায় দেখেছিলাম এই রেসিপিটা, তো জানি না কেমন হবে। তো মনে হচ্ছে যে খুব সুন্দর করে মাশরুমগুলো ক্লিন হয়ে যাচ্ছে, আর দেখতে একদম ধবধবে সাদা হয়ে যাচ্ছে। প্রসেসটা কিন্তু ভালো, আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। রান্নাবান্না মোটামুটি সব একই স্টাইলে করা হয়, একই রকম, একটু ভিন্ন হতে পারে। তো আমার যারা গৃহিণী আপু আছে বা আমার যারা খালামণি আছেন সবাই অনেক পারদর্শী, সবাই খুব ভালো করেই জানেন রান্না কিভাবে করতে হয়। তো মাঝে মধ্যে একটু ভিন্নতা থাকে, সেটা আলাদা ব্যাপার। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমি এটাতে কী ব্যবহার করেছি, কী এমন ডিফারেন্ট আছে। তেমন কিছুই না, হয়তো বা আমি একটু আদা কুচি দিব এই মাশরুমটাতে, যখন মাশরুমটা হয়ে যাবে। তো এটা দেখলে বুঝতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়, আমার যারা ভিউয়ার আছে তার মধ্যে আমার প্রিয় বোন, আমার খালামণি, আন্টি যারাই আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা আমার রান্নাবান্না এসব কিছুর থেকে সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করেন বা যেটাকে পছন্দ করেন সেটা হচ্ছে আমার কথা। তার মধ্যে আমার প্রিয় কিছু বোনের কথা তো একদম না বললেই না। তারা আমাকে যেমন ভালোবাসে সেটা শুধু মুখে না, কাজেও দেখিয়েছেন। আমাকে অনেক কষ্টে খুঁজে বের করেছেন এবং অনেক আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেখানে কমেন্ট করেছেন আমি কোথায় আছি, কি হয়েছে, খুবই টেনশনে ছিল। তো সেই আপুদের মধ্যে অরাকার আম্মি যান, সেই আপু তো অনেক ভালো মানুষ, অনেক অনেক লক্ষ্মী একটা বোন, সে আমার জন্য অনেক দোয়া করেছেন। তার মধ্যে আরও আছেন আলাইনা আপু, সে তো আমাকে কমেন্ট করে এত খুঁজছিল সব জায়গাতে। ইভেন আমার পুরনো যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেখানে অনেক কমেন্ট করেছেন। তো আলাইনা আপু আমার অনেক খোঁজ খবর নিয়েছেন। তার মধ্যে আরও একজন আপু আছে, ইসরাত জাহান আলবি আপু, উনিও খুব ভালো, উনিও আমার অনেক খোঁজ খবর নিয়েছেন। অনেকগুলো আপু অনেক কিছু লিখেছেন, আমি হয়তো এই ছোট্ট ভিডিওতে সবাইকে মেনশন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা সবাই আমাকে ভালোবাসেন এবং আমার ভালো চান, আমার জন্য দোয়া করেছেন বলেই হয়তো বা সুস্থ হয়ে ফিরে এসেছি আল্লাহর রহমতে।
আমি এতদিন ভিডিও আপলোড করিনি বা পুরনো ভিডিওগুলোকে হাইড করে রেখেছিলাম। তার অন্যতম কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। মানসিকভাবেও খুব খারাপভাবে দিন কাটছিল আমার। তো সব মিলিয়ে আসলে সত্যি খুব টেনশনে ছিলাম। প্রচুর কী বলবো, প্রচুর অনেকগুলো আমি প্যারাসিটামল খেয়েছি। এত বেশি মাথা ব্যথা ছিল আর জ্বরও ছিল। তো মাথা ব্যথার পরিমাণটা অনেক বেশি ছিল। আমি প্রায় 7 থেকে 8 দিন বাড়িতে দুবেলা করে 2টো করে প্যারাসিটামল খেয়েছি, মাইগ্রেনের ওষুধ খেয়েছি, নর্মাল যেগুলো আছে প্যারাসিটামল। কোনো কিছুতেই ভালো হচ্ছিল না। তারপর ফাইনালি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, একজন নিউরোলজিস্টের কাছে গেলাম। তারপর হচ্ছে উনি অনেক ধরনের টেস্ট দিল, তার মধ্যে এমআরআই ছিল, আরও অনেক ধরনের টেস্ট ছিল, আই টেস্ট ছিল। সব কিছু করার পর আমি যখন জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো প্রবলেম নেই, শুধু আমার চোখের যে আমি যেহেতু মোবাইল ইউজ করি বা হচ্ছে ব্লগিং করি, তো মোবাইলটা তো একটু ইউজ করতে হয়। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার বাচ্চাকে যখন খাবার খাওয়াই তখন ওকে আমি একটা ভুল করেছি। আমি চাই না আমার অন্য কোনো বোন বা অন্য কোনো মা এই ভুলটা করুক। আমি ওকে টিভি দেখিয়ে খাওয়াতে অভ্যস্ত করে ফেলেছি, সেটা অনেক বড় একটা ভুল হয়েছে। তো ওকে টিভি দেখাতে গিয়ে আমি যখন এই টিভির দিকে তাকিয়ে তাকিয়ে ওকে খাবার খাওয়াই, এতে করে আমারও হচ্ছে চোখের প্রবলেম হয়। তো যার কারণে আমার চোখের একটু প্রবলেম দেখা দিয়েছে। তো ডক্টর এর জন্যে গ্লাস অপটিক্সের কথা বলল। তো ফাইনালি আমাকে এখন চশমা পরতে হয়। যখন আমি মোবাইলটা ইউজ করি স্পেশালি সেই সময়টা চশমা পরি, তাহলে একটু মাথা ব্যথাটা কম হয়। আর হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম দেখা দিয়েছে, যার জন্যে মাইগ্রেনের ওষুধ দিয়েছে 3 মাস খাওয়ার জন্যে। তার মধ্যে 1 মাস অলরেডি হয়ে গেছে। এই মাসে 12 তারিখে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের। প্রথম 1 মাস খাওয়ার পর কী রকম ফিডব্যাক হচ্ছে সেটা জানার জন্যে। তো আলহামদুলিল্লাহ মাইগ্রেনের যে মেডিসিনটা খাচ্ছি সেটা ভালোই কাজ হচ্ছে, অতটা না, মোটামুটি মাথা ব্যথা কমে গেছে। তো আমি যেটা করি যে ভুলটা করেছি আতিফাকে টিভি দেখিয়ে খাওয়াতে, এটা আমি রিকোয়েস্ট করব অন্য কোনো আপু কিংবা কোনো মা যেন না করে। আমি চেষ্টা করব আস্তে আস্তে করে আতিফাকে অন্যভাবে ডাইভার্ট করে খাবার খাওয়ানোর জন্যে। কিন্তু আমি আরেকটা জিনিসও করি, আমি শুধু যখন আতিফা খাবার খায় সেই সময়টাই ওকে টিভি বা মোবাইল তো আমি ওকে কখনোই দেই না, টিভিটা একটু দেখতে দেই। খাওয়া শেষ আর টিভিটাও বন্ধ করে দিই। আর আতিফাও মাশাআল্লাহ টিভি দেখার জন্য তেমন কান্না করে না, শুধু খাওয়ার সময় ও একটু চায় টিভিটা দেখতে। তো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করব এই অভ্যাসটাকে পরিবর্তন করার জন্যে। সবাই আতিফার জন্য দোয়া করবেন। আতিফারও শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। অনেকেই হয়তোবা অনেক কিছু বলতে পারেন, অনেকে হয়তোবা বলতে পারে নজরের এফেক্ট হতে পারে, আমি জানি না, আল্লাহ সব থেকে ভালো জানেন। তো সব মিলিয়ে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। তো দোয়া চাইছি সবার কাছে। আর আমি যাই দেখাই বা যাই করি সব কিছুই যে সত্যি আর সব কিছুই যে এমন সুন্দর সেটা কিন্তু না। আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি বা যাই দেখাই, সব থেকে সুন্দর আর ভালো জিনিসটাই কিন্তু দেখাই। আমরা কিন্তু খারাপ বা বাড়িতে যে ঝগড়া হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে বা অশান্তিতে আছি কিংবা খারাপ অবস্থা আছে, এসব কোনো কিছু কিন্তু আমরা দেখাই না। তো সুন্দরটা দেখে অনেকে হয়তো প্রভাবিত হয় যে আসলে খুব ভালো লাইফ লিড করছে, সবাই অনেক ভালো আছে, আমিই হয়তো খারাপ আছি। এই ধারণাটা কিন্তু ভুল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্ট করে পৃথিবীতে বেঁচে আছে। এক একজনের কষ্ট এক এক রকম, এক একজনের পরিস্থিতি এক এক রকম। আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর অনেকে হয়তো বা ভাবতে পারেন আমি যে চুড়িগুলো পরে আছি এগুলো হয়তো গোল্ডের, কিন্তু না, এগুলো গোল্ড না, এগুলো সিটি গোল্ড। আর সিটি গোল্ড কিংবা গোল্ড এগুলো আসলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আপনি আপনার স্বামীকে ইমপ্রেস করার জন্য যে কোনো কিছুই পরতে পারেন, যে কোনো কিছুই ইউজ করতে পারেন, সেটা ভিন্ন। সেটা যে সবসময় দামি এবং সুন্দর হতে হবে এমন কোনো কিছুই না। আর আমি ছোটোবেলা থেকে আমার আম্মুকে দেখতাম চুড়ি পরে রান্নাবান্না করতো, আমার ভালো লাগতো সেটা দেখতে। তো আমিও ভাবতাম যে আমিও রান্নাবান্না যখন করব তখন চুড়ি পরে থাকবো। তার জন্য মাঝে মধ্যে শখ করে চুড়ি পরি। বাট সেগুলো সবই যে গোল্ড এমন কিন্তু কথা না, এখানে মিক্স আছে, সিটি গোল্ডও আছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু করে নিয়েছি প্রায়। লাস্টে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এটাতে তেমন কিন্তু পার্থক্য করিনি, জাস্ট একটু আদা কুচি আর রসুন কুচি দিয়েছি।
তা এখন হচ্ছে আরেকটা রান্না বসাবো, তার মধ্যে চিকেন রান্না করব। চিকেনটা হচ্ছে পোলট্রি চিকেন। ফার্মের মুরগি অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু দেশি মুরগির থেকে ফার্মের মুরগিটা খেতে বেশি ভালো লাগে। দেশি মুরগিটা আসলে দুবাইতে ওরকমভাবে পাওয়া যায় না। যখন আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসি সেটা খেতে কিন্তু অত একটা ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় চিকেন হিসেবে পোলট্রি চিকেনটাই ভালো, যেহেতু ফ্রেশলি পেয়ে যাচ্ছি। আর এই চিকেন রান্নাটাও তেমন কোনো পার্থক্য নাই। যারা আপু আছে যারা রান্না বান্না রেগুলার করে তারা হয়তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন। আমি এখানে একটু প্রথমে গরম মশলা দিয়ে নিয়েছি। আর চিকেন রান্নাটা অনেকে অনেকভাবে করেন, এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম স্বাদ থাকে। আমি বিশ্বাস করি এটা, কারণ হচ্ছে আমার দাদিকে আমি দেখেছি সে খুবই সিম্পলভাবে রান্না করে। সে কিন্তু কোনো বাটা মশলাও দেয় না, দেখি কেচি দিয়ে কেটে কেটে আদা রসুন দিয়ে দেয়। কিন্তু আমার দাদির হাতের রান্না যে খেতে কী অসাধারণ আর কী যে মজা লাগে খেতে আমাদের কাছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যেখানে আমরা এত কিছু এত মশলা দিয়েও দাদির সেই স্বাদটা কেন যেন আনতে পারি না। তো আমি বিশ্বাস করি এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। অনেকের হাতে সেটা থাকে, অনেকের হাতের রান্নায় অন্যরকম স্বাদ থাকে। তো আমার যারা বোনরা আছে বা আন্টি যারাই আছেন সবাই হয়তো খুব ভালো রান্না করেন, খুব মজার মজার রান্না করেন। আমি হয়তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখাতে পারছেন না, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা খুব ভালো রান্না করেন। আমি কিন্তু একবার ডিসিশন নিয়েছিলাম যে আমি আর কোনো ব্লগ বা ভিডিও আপলোড করব না। তো পরে রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটেছে যেটাতে আমি আসলে ভীষণ কী বলবো কষ্ট পেয়েছি, অনেক ভেবেছি এই ঘটনাটা নিয়ে। তো অনেক চিন্তা ভাবনা করে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আবার ডিসিশন নিয়েছি যে না, আমি ভিডিও আপলোড করব। আর সেটার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু বোন বা কিছু আপুদেরকে একটু হলেও ভালো কথা কিংবা ভালো দুটো জিনিস শেয়ার করে তাদেরকে মানসিকভাবে ভালো রাখার একটু চেষ্টা করব। যেমন হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে রেমির আত্মহত্যা, সেটাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি আসলে আমার সেই ধৈর্য বা সাহস হয়নি, আমি ওর পুরো ভিডিওটা দেখতে পারিনি এখন পর্যন্ত। আমি যতবারই দেখতে যাই আমার ভীষণ কষ্ট লাগে। যখন ওই কথাটা সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যখন সে লাস্ট মেসেজটা তার সন্তানের জন্য দিচ্ছিল। বিশ্বাস করুন তখন আমি আমার চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারিনি, কারণ একজন মা হিসেবে আমি সেটাকে খুব ভালো করে ফিল করেছি যে একজন মায়ের কাছে সে মরে যাবে এটা কিন্তু তার জন্য একটু কষ্টদায়ক হয় না। যখন সে ভাবে যে সে মরে গেলে বা সে না থাকলে তার সন্তানের কি হবে বা তার সন্তান কিভাবে মানুষ হবে, তার সন্তান কি খাবে কি পরবে, কেউ হয়তো মারবে তাকে, কেউ হয়তো অবহেলা করবে, কেউ হয়তো ঠিকঠাক খাবার দিবে না, বা অনেক ধরনের টেনশন আসলে একটা মায়ের কাজ করে। তো একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু সে মৃত্যুর জন্য ভয় পায় না, সে ভয় পায় সে মরে গেলে বা সে না থাকলে তার সন্তানের কি হবে। তার সন্তান নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো থাকবে, কিন্তু একজন মা হিসেবে এই প্রাথমিকভাবে কিন্তু এই চিন্তাটা মাথায় আসে। আর তখনই একটা মা কিন্তু মানসিকভাবে অনেক দুর্বল ফিল করে। তো এই যে যে মেয়ে রিমি যে বোন যে কাজটা করেছে আত্মহত্যা, এটা নিশ্চয়ই খুব খারাপ একটা কাজ হয়েছে, তার এটা করা উচিত হয়নি। কিন্তু আসলে কি বলেন তো, মানুষ যখন মানসিকভাবে খুবই ডিপ্রেশনে থাকে তখন কিন্তু তাকে সাপোর্ট করা উচিত। তখন ওই সময় এমন একজন মানুষ থাকা উচিত যার সঙ্গে সে দুটো কথা শেয়ার করতে পারবে, সে দুটো কথা বলতে পারবে, তার কষ্টটা বলতে পারবে। তো রিমির যেহেতু বোন বা ওরকম কেউ ছিল না হয়তো আশেপাশে, সে ঠিকঠাক বলতে পারেনি তার কষ্টগুলো, তাই দিন দিন একের পর এক পাহাড় সমান কষ্ট নিয়ে সে শেষ পর্যন্ত সুসাইড করেছে। তো এটা আমার কাছে সত্যি কষ্ট লেগেছে। আমি বলবো আপুরা প্লিজ আপনারা, আমি জানি না কে কী কষ্ট বা কে কী সিচুয়েশান থেকে পার হচ্ছেন, কিন্তু প্লিজ এই ধরনের কাজ না করে দরকার পড়লে আপনি ব্লগ বানান, আপনি রান্নার ভিডিও বানান, আপনি দেখবেন আপনি যদি নিজেকে কোনো একটা কাজে ব্যস্ত রাখেন তাহলে কিন্তু অন্য কোনো খারাপ বা শয়তান কিন্তু আপনাকে বেশি একটা ফ্রি পাবে না যে আপনার মাথায় কোনো একটা কুবুদ্ধি বা কোনো খারাপ একটা পরামর্শ দিবে, কারণ আপনার সময়টাকে কিন্তু আপনি একটা কোনো কাজে ব্যবহার করবেন। তো আমি কিন্তু সারাদিন ওরকম কিছু না করলেও পারি, তাই আমি ব্লগ করি যেন আমার মানসিক সুস্থতাটা আমার দরকার, হ্যাঁ, কারণ আমি মানসিকভাবে খুবই দুর্বল একটা মেয়ে।
অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই কষ্ট পাই। আর এই সব কিছু আসলে আমি ভুলে যাই যদি আমি নিজেকে কোনো একটা কাজে ব্যস্ত রাখি। সারাদিন বাচ্চাকে সামলানো সব কিছু করার পরও কিন্তু ফ্রি টাইম থাকে যখন বাচ্চা ঘুমিয়ে থাকে, ওই সময়টাতে আমি স্পেশালি ব্লগগুলো করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এতে করে আমি মানসিকভাবে খুব ভালো থাকি। সব মিলিয়ে এখন হচ্ছে আমার ইফতারের সময় হয়ে গেছে। তো ইফতারে মাশাআল্লাহ আমি ভেবেছিলাম তেমন কিছু হয়তো হবে না, বাট আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে। সবাই কিছু না কিছু রেডি করেছে আমার ইফতারের জন্যে। তার মধ্যে কিছু ফ্রুটস আছে, নুডলস আছে, তারপর চিকেন নাগেটস আছে। আর আমরা যেটা করি, প্রথমে হচ্ছে খেজুর দিয়ে ইফতার করি, তারপর পানি খাই। আর এখানে হচ্ছে আতিফার বাবা আমার জন্য, আমি যেহেতু সুশি খেতে পছন্দ করি তাই অর্ডার করে দিয়েছিল। যাক, সুশিটা কিন্তু খেতে খুব ভালোই লাগছিল। সাথে আতিফাও আমার সঙ্গে জয়েন করেছে, যদিও সে কিচ্ছু খায় না। তাকে কিন্তু কোনোভাবে খাবার দিয়ে আপনি মানে খাওয়াতে পারবেন না, অনেক কষ্ট, এটা একটা যুদ্ধ বলা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আর কেউ যদি কিছু বলতে চান কমেন্টে প্লিজ জানাবেন। ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ভালো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।